পরম্পরায় তারকা শিল্পী বলতে সাধারণত আমরা এমন পরিবার বা ধারাকে বুঝি যেখানে শিল্প সংস্কৃতির চর্চা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। অভিনয়, সঙ্গীত বা শিল্প সংস্কৃতি পরিবারের পূর্বসূরিদের দেখানো পথ ধরেই পরবর্তী প্রজন্মের শিল্পীরা নিজ নিজ যোগ্যতায় তারকা খ্যাতি অর্জন করেছেন। ঠিক তাই আজ আমরা তেমন দুইজন সাংস্কৃতিক পরিবারের তারকা শিল্পীদের নিয়ে পরম্পরায় তারকা হয়ে ওঠার গল্প শুনবো তাদের কাছ থেকে। আপনাদের সাথে আছি আমি সালিহা সাথী। আমাদের সাথে আছেন প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী মাহমুদুন নবীর সন্তান সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। আরও আছেন কিংবদন্তি নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের সন্তান অভিনয় শিল্পী ত্রপা মজুমদার। স্বাগত আপনাদের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরায় তারকা। আপা, আমাদের অনুষ্ঠানের নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন অনুষ্ঠানটা আমাদের কোন ধাঁচের হবে। আমরা আজকে আপনার আছেন দুই কৃতি মানে গুণী শিল্পীদের দুই সন্তান আপনারা। আমরা তাদের কিছু অজানা গল্প শুনবো আপনাদের কাছ থেকে। প্রথমে শুরু করছি ফাহমিদাপা। মানে কি বাবার গল্প? বাবার গল্প শুনবো আমরা। হ্যাঁ, কোন গল্পটা বললে খুব এই মুহূর্তে মনে পড়লো? আচ্ছা, আমি বলছি মাহমুদুন নবী তো ছিল উপমহাদেশে কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী। জানতে চাই, আমি একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই। ছোটবেলায় আপনাদের বাসার গানের পরিবেশটা বা গানের চর্চা পরিবেশটা কেমন ছিল? ঘুম থেকে উঠেই রেওয়াজ করতে হতো না পুরো বিষয়টা আসলে কেমন ছিল? ছোটবেলায় আসলে ঘুম থেকে ওঠার পরেই দেখতাম যে জিনিসটা আমার ভালো লাগতো, মানে আমার এই মুহূর্তের অনুভূতিটা বলতে পারি, যে আব্বাকে দেখতাম যে হারমোনিয়ামটা বাজাচ্ছে আর মনে কি দ্বিধা রেখে গেলে চলে, এই গানটা গাইতো আব্বা। আর আমরা তখন না স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরতাম, রেডি হতাম। আম্মা তখন তো কেরোসিনের চুলা, তখন সে চুলার মধ্যে পরোটা, সুজির হালুয়া বানাচ্ছে, চা বানাচ্ছে, আমাদেরকে খেতে দিবে। তো এই বিষয়টা আমার খুব মনে পড়ে। এবং সত্যি কেমন লাগছে, সে এলিফ্যান্ট রোডের বাসা, জানলাগুলো খুলে দেয়, কাঠের জানলাগুলো খুলে আলো আসছে, আব্বা গাইছে, মানে কেমন জানি মনে কি দ্বিধা রেখে গেলে চলে। এটার সাথে একটা মানে একটা এই যে একটা সঙ্গীতের যে একটা ধারা তৈরি, একটা যে একটা জীবন, একটা সুন্দর একটা সংস্কৃতি চর্চা, এটা দেখে বড় হয়েছি। এই মুহূর্তে এটাই মনে পড়ছে। ত্রপা আপা, আপনারও বাসায় ছিলেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার। তাদেরকে মানে আপনার জন্মই হয়েছে এমন একটি পরিবারে, যেই পরিবারের আসলে মানুষ স্বপ্ন দেখে যে হতে পারতাম আমি ফেরদৌসী মজুমদারের সন্তান, হতে পারতাম আমি রামেন্দু মজুমদারের সন্তান। আপনার ছোটবেলায় আপনাদের পারিবারিক পরিবেশটা কেমন ছিল? নাট্যচর্চা হোক, কবিতা আবৃত্তি হোক, মানে কেমনভাবে আর কি বেড়ে ওঠা সংস্কৃতি পরিবেশে? আমি একটু ফাহমিদাপার কথার সূত্র ধরে বলি। আজকে ভোরবেলাতে মা আমাকে ফোন করে প্রথম কথা বলছেন, কি অর্থহীন কাজ করি, একটু যদি গান শিখতে পারতাম, একটু যদি গান গাইতে পারতাম। এই যে গান শুনছি ভোরবেলাতে, আমার মনে হচ্ছে যেন আমার এই বয়সেও আমার এখন ইচ্ছে করছে। এবং উনি সত্যিই তার আগ্রহ প্রকাশ করেছেন যে আমাকে কেউ এসে যদি এখন একটু গান শেখাতো, আমি একটু গান শিখতাম। তো গানটার আসলে কি বলবো, শক্তিটা অনেক অনেক বড়। আপনার যে প্রশ্নটা ছিল আমার ছোটবেলা, আমি আসলে একদমই থিয়েটারের মধ্যে মানুষ। আমাদের মঞ্চ নাটকের সব মহড়া আমার ক্লাস 7 পর্যন্ত আমাদের বাড়িতে হতো। মানে প্রতিদিন সন্ধ্যায় অন্তত 20-25 জন আমাদের বাড়িতে আসে এবং মহড়া হয়। আমি পাশের ঘর থেকে পড়ার আগে আমার নাটকের ডায়লগ মুখস্থ হয়, আমি ওটা শুনি এবং পায়ের আওয়াজ শুনলেই বুঝি এই এখন সবুজ কাকা এলো, এই কাদের কাকা এলো, এই মানে এরকম, মানে এত মুখস্থ ছিল পায়ের স্টেপস যে কারা আসছে। এবং আমি যতটুকু শুনেছি, মা আমাকে কোলে নিয়ে মহড়া করতেন, মানে আমাকে ঘুম পাড়াতে পাড়াতে ডায়লগ বলতেন। তো এটা হয়তো সামহাও আমার রক্তের মধ্যে। এবং এই যে গানের কথা বললাম, আমার মা বাবা দুজনেরই খুব ইচ্ছে ছিল আমি গান করি। আমাকে কয়েকবার ছায়ানটে ভর্তি করা হয়েছে, মাস্টার রাখা হয়েছে। আমি ভীষণ ভালোবাসি, যারা গাইতে পারে তাদেরকে ঈর্ষা করি, কিন্তু নিজে করবার জন্য যেই সাধনাটা লাগে, এটা আমার নাটকে যেরকম আছে, গানের ক্ষেত্রে সেটা নাই। মানে নাটকটা কোনো না কোনোভাবে আমার রক্তের মধ্যে মিশে গেছে এবং ওটা আমাকে আপনি অটোমেটিক্যালি আমাকে ওই দিকে টেনে নিয়ে গেছে। ফাহমিদা আপা,
মাহমুদুন নবী উনি কি মানে আপনার হাতে করে কি স্যারের হাতে কিনা? আব্বার গান শোনা মানেই তো অনেকটা শিখে নেয়া। যেমন আব্বা যখন ছোটবেলায় গান শিখতেন, পালিয়ে গিয়েছিলেন তো আমার বাবা গান গাইবার জন্য, পাগল ছিল গানের। তো ওস্তাদ গফুর খানের বাসায় উনি যখন আব্বা ছিলেন, তখন আব্বা কিন্তু বাজার করতেন, ওনার বাসায় থাকতো, মানে পালিয়ে গেছে তো বাসা থেকে। তো তখন প্রতিদিন আব্বা ভাবতো যে আমাকে গান শেখাচ্ছে না কেন, উনি রাখলেন আমাকে গান শেখানোর জন্য। তো এভাবে 6 মাস গেল। 6 মাস গেল, আমার বাবা খুব বিরক্ত, মানে বিরক্ত ঠিক না, কথাটা ভুল বললাম, গান হাল ছেড়ে দেওয়া বা এরকম অধৈর্য কিছু হয়ে যাচ্ছে। অধৈর্য না, হয়ে মানে গেছে। কি আমাকে বলে না কেন, আচ্ছা, আমাকে আচ্ছা। গাইতে বলে না, মানে আমাকে কবে শেখাবে, কতজন আসে শেখে, কিন্তু আব্বাকে বলে না। তারপরে 6 মাস যাওয়ার পরে আমার বাবাকে বলল যে বস মনা, আমার বাবার নাম মনা, মনা ডাক ডাকনাম, নাম, আচ্ছা। বস গা। তা আব্বা বলল যে কি গাবো, তো বলল যে শুরু কর। আব্বা দেখে যে যেটা যে প্রতিদিন শুনতো না, সেটাই সে আব্বা ভালো করে গাইছে, বলে যে আজকে থেকে তোকে শেখাবো। আচ্ছা, এই যে তো আজকে সেই থেকে- বিষয়টা আমাদেরও হয়েছে বাবার ক্ষেত্রে। হ্যাঁ। আমার বাবা কিন্তু ওই যে হাতে ধরে গান শেখায়নি। আব্বার যে গানগুলো শুনতাম, আব্বার যে স্টাইল, ডেলিভারি দেয়ার একটা যে, সেইগুলোকে আমাদের ভেতরে কিন্তু ধারণ করেছি। পরে আমার মা বলেছে যতই ওরা গান শুনুক, যতই চিৎকার করে ওরা গান করুক তুলুক, একজন ওস্তাদ রাখতে হবে। তখন আমাদের বাসায় ওস্তাদজি, আমার বাবার আধুনিক সঙ্গীত নিকেতন একটা স্কুল ছিল, সেখান থেকে আমাদের ওস্তাদ আমানুল্লাহ খানের কাছে আমরা হাতে তালিম নিই, মানে কণ্ঠের বাবার তালিম কাছ নেই। থেকে শেখা প্রথম গানটা আপু শুনতে চাই। আমার বাবার তো অনেক গান, যেটাই আপনি যেটা শিখেছেন প্রথম। আমার বাবা কিন্তু আমাদের একটা গান শিখিয়েছিল একটা অনুষ্ঠানে গাইবার জন্য। আচ্ছা। তখন আমরা ওই যে টিভিটা ছিল ডিআইটি ভবন, অনেক আগে, যেটা প্রথম। তো সেখানে ছোট্টবেলায় যখন আমি বৈশাখী ঝড়ে, আচ্ছা। এটা আব্বার সুরে আমি গানটা শিখি প্রথম, তারপরে ওই গানটা গাই হ্যাঁ, টেলিভিশনে, please আপু। মানে গিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে আছে। ছোট্টবেলায় যখন আমি বৈশাখী ঝড়ে আম কুড়াতে যেতাম ছুটে সোনা দিঘির পারে, থাকতো সাথে রুনু ঝুনু খেলার সাথীরা, এরকম খুব সুন্দর। হ্যাঁ। ছোট্টদের বাচ্চাদের জন্য একটা গান। একটা গান। মানে কি, আপা, আপনার আমি সেই আবার সেই আমরা ছোটবেলাতেই ঘুরছি, কারণ আমরা মেন্দু মজুমদারকে নিয়ে জানতে চাই, ফেরদৌসী মজুমদারকে নিয়ে জানতে চাই। আপা, আপনি যখন ছোটবেলা আপনার এই যে প্রথম চর্চাটা শুরু হলো, আপনার অভিনয়ে আসার যে প্রথম ধাপ, সেটা কি আপনার নিজের থেকে একটা ইচ্ছা হয়েছিল, নাকি বাবা মায়ের ইচ্ছাতে আপনার অভিনয়ে আসা? ইচ্ছাটা একটু ছিল গানটা যেন শিখি, তাদের খুব আগ্রহ ছিল, কিন্তু আমি কোনো না কোনোভাবে আগ্রহটা আমার চলে এলো থিয়েটারের প্রতি বা নাটকের প্রতি। মার যেটা ভীষণ স্ট্রং একটা জায়গা ছিল যে না বুঝে করব না, করতে দেব না, এটা একটা মার স্ট্রং স্ট্যান্স ছিল যে না, না বুঝে অভিনয় করবে না, ও যখন বুঝতে শিখবে তখন অভিনয় করবে, হ্যাঁ একটু বুঝে করবে। বুঝে করবে। সো অ্যাটলিস্ট ও হায়ার সেকেন্ডারি পাশ করুক, 12 পাশ করুক, তারপরে করবে। প্লাস আরেকটা কনসার্ন যেটা ওনাদের ছিল যে লেখাপড়াটা যখন ও নিজের রেসপন্সিবিলিটিতে পড়াশোনাটা করবে তখন আসুক, তার আগ পর্যন্ত পড়াশোনাটাতেই ফোকাস করবে। প্রথম যেদিন আচ্ছা। একসাথে ক্যামেরায় কাজ ক্যামেরার করেছেন। চেয়ে আমরা আসলে প্রথম কাজ করেছি মঞ্চে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই হ্যাঁ, অভিজ্ঞতা। মঞ্চে প্রথম কাজ করেছি। আমার মনে হয় না খুব মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে আমার খুব আলাদা কোনো অনুভূতি হয়েছে, কারণ এটা এমন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং হঠাৎ করে হয়নি তো। আচ্ছা, মঞ্চে যেটা হয় যে আমরা দিনের পর দিন মহড়া করছি, Rehearsal হচ্ছে, হ্যাঁ, মহড়া হচ্ছে। করে তারপরে মঞ্চে দাঁড়াচ্ছি, এবং ওই যে প্রথমেই তো আমি কোনো চরিত্রে মঞ্চে যাইনি, আমি দলে হয়তো বিভিন্ন কাজ করেছি, অন্য কিছু করেছি, সুতরাং ওই আলাদাভাবে তিনজন একসাথে মঞ্চে দাঁড়ালাম, এটা আমি মানে সততার সাথে বললে যদি বলি যে আমার আলাদা সেরকম কোনো অনুভূতি আমার হয়নি কখনো। আচ্ছা আপু, এই জায়গায় আরেকটা কথা, যে এই যে আপনি মঞ্চে যখন কাজ করতেন, আপনি কি কখনো
ফেরদৌসী মজুমদারের কন্যা, রামিন্দু মজুমদারের কন্যা, এই হিসেবে কোনো ফ্যাসিলিটিস কখনো পেয়েছেন? ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হয়েছি। মানে আমার মনে আছে আমার বাবা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের ওয়ার্ল্ড ওয়াইড প্রেসিডেন্ট ছিলেন, বা এখানকার ইয়ে ছিলেন। অনেক ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হতো, বিদেশে যাওয়ার বিভিন্ন ইয়ে ছিল। কোনো দিন বাবা আমাকে কনসিডারই করেননি যে এটা করলে কথা হতে পারে বা এটা করা যাবে না, ওকে দেওয়া যাবে না, এরকম একটা জায়গা ছিল। বাট না, ফ্যাসিলিটি তো ডেফিনেটলি, আমি যে তাদের সন্তান এটাই তো একটা ফ্যাসিলিটি। এটা আমি যদি অস্বীকার করি এটা ভুল হবে, কারণ আমাকে একটা ছেলের বা একটা মেয়ের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে প্রথমে তো পরিচিত করতে হয়। আমার তো সেই সুবিধাটা ছিলই। আমাকে জন্মের পর থেকেই সবাই চেনে, আইডেন্টিটি আছে, সবাই চেনে। তো এটাই তো একটা সুযোগ, সুবিধা, নিঃসন্দেহে এটা অন্য যে কারোর চেয়ে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, একটা মেয়ে হিসেবে, একটা মেয়ে নাটকে অভিনয় করে বা থিয়েটার চর্চা করে, তার যে স্ট্রাগল, তার এক কোনা স্ট্রাগলও তো আমার না, উল্টো আমার হচ্ছে আমার পারিপার্শ্বিক আমাকে সহযোগিতা করছে, আমার পরিবার আমাকে সহযোগিতা করছে। সেখানে একটা মেয়েকে কিন্তু তার পরিবারের সকল বাধা ডিঙিয়ে এসে কাজটা করতে হচ্ছে। সুতরাং আমি নিঃসন্দেহে অনেক অনেক প্রিভিলেজড। জি, ফাহমিদা আপা, আপনার কাছে আসি। হয় না যে ছোটবেলা থেকে যখন বাবার গান দেখে বড় হচ্ছেন, শুনে বড় হচ্ছেন, আপনি নিজেও মানে চর্চা করছেন, তো বাবার কাছ থেকে নিশ্চয়ই এমন কোনো টিপস বা উপদেশ বা যেটাই হোক আপনি পেয়েছেন, যেটা আপনি এখনও যখনই গান রেওয়াজ করেন বা নতুন কোনো সৃষ্টি নিয়ে ভাবেন, আপনার ওই কথাটাই সবার আগে মনে হয়? একটা বিষয় হলো যে ওর মতোই আমার বাবা মা কিন্তু খুবই সমালোচক আমাদের। আমি কখনো আমার মাকে শুনিনি বলতে যে তোমার আজকের গানটা ভালো হলো। মানে একটা না একটা কিছু ধরবে এখনো। এবং আমার বাবাও ওই যে ও যেমন একটা প্রিভিলেজড, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদেরকে অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, যেমন আমাদের যখন অডিশন হয় 5 জন ছিল রেডিওতে, সবার জন্য 3 জন থাকে, আমার আর সামিনার জন্য 5 জন জাজ। মানে পুঙ্খানুপুঙ্খ যাতে সিলেকশন এই হয়। কঠিন 7টা গান, 2টা গানেও হয়নি, 7টা গান গাইতে হলো, মানে পরীক্ষা দিতে হলো। মাহমুদুর নবীর মেয়ে হিসাবে অনেক পরীক্ষা দিতে হয়েছে। এবং ইভেন এটাও হয় যে 2 বোন কেন ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, তো এগুলোর জন্য আমাদেরকে মাহমুদুর নবীর সন্তান হিসাবে আমাদেরকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনও যেতে হয়। হ্যাঁ, যে জিনিসটা হলো আমি মনে করি এটা কিন্তু একদিক দিয়ে ভালোই, কারণ কঠিন বিষয় নিয়েই আমাদেরকে মানুষ একটা জায়গায় দাঁড় করায় যে না, এরা একেবারেই যোগ্যতায় ঠিক একটা জায়গায় দাঁড়াতে চেষ্টা করে। আমি বলছি না যে আমি যোগ্য, আমি চেষ্টা করি। আরেকটা হলো যে আমার বাবা ভুল ধরার ব্যাপারটা না, এটা হলো যে বোঝার একটা অনুধাবন, উপলব্ধি। আমি ফিল করি যে আমার বাবা যখনই গান গাইতো, প্রত্যেকটা জিনিসে এত আবেগ, এত মডুলেশনটা, মানে এত চমৎকার করে তার থ্রোয়িং, কোথায় দুঃখ, কোথায় একটু প্রেম, কোথায় হাসি, মানে অনেকগুলো ব্যাপার আছে তো একটা গানের মধ্যে, 5-6টা বিষয় আছে। তো সেটাকে ডেলিভারি দেওয়া, 2টা অন্তরা, একটা মুখ, আবার শেষে একটা মুখ, 4 বারে 4 রকমের অভিনয়। জি, মানে ও গান দিয়ে অভিনয় করাটা, জি জি, এটা আসলে আমি বাবার কণ্ঠেও মানে থেকে নিয়েছি। এবং আমার মা কখনো কাজ করেননি কোনো আমাদের এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু আসল শিল্পী কিন্তু আমার মা। আচ্ছা, ত্রপা আপা, ফাহমিদা আপা, আপনাদের এই যে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে আজকের এই পর্যায়ে দাঁড়ানোর আর কিছু গল্প শুনবো। আমি একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতির সময় হয়ে গেছে। আপা, আমরা বিরতির আগে শুনছিলাম আপনাদের ধাপে ধাপে নিজেকে প্রমাণ করার যে চেষ্টাটা। আমরা একটু, যেহেতু ঈদের দিন, একটু ঈদের কিছু স্মৃতি আমরা শুনতে চাই। ঈদের ছোটবেলায় ঈদটা কেমন কেটেছে? তখনও কি এরকম সালামি নিয়ে একটা ব্যাপার থাকে আমাদের? হ্যাঁ, সালামি নিতে হবে বা নতুন জামা কাপড় কেনার একটা ব্যাপার থাকে। পুরো ঈদের ছোটবেলা বাবার সাথে কেমন কেটেছে? খুবই ভালো। আচ্ছা, মানে যত কিছুই কিনি না কেন, ঈদের আগের দিন রাতে এই আব্বাকে নিয়ে আমাদের
আমার আমার জুতা পাওয়া যেত না, আচ্ছা, আমার পাটা অনেক লম্বা। হ্যাঁ, তো সেই পুরানা পল্টনে কিংবা এলিফ্যান্ট রোডে, মানে আমরা তখন এলিফ্যান্ট রোডেই থাকতাম, তো যেতে হতো, খুঁজতে থাকতে হতো, এবং রাত 2:30টা পর্যন্ত আমি, সুমা, আম্মা আর আব্বা রিক্সায় করে ঘুরছি। আচ্ছা। আব্বা গান গাচ্ছে, আম্মাও গান গাচ্ছে, আমিও গাচ্ছি, সুমাও গাচ্ছে। আমাদের কিন্তু ওই যে আনন্দটা, হ্যাঁ, ওই জুতা কিনবো, মানে সব কেনা হয়ে গেছে, জুতাটা বাকি। বাকি আছে। তারপরে আমার আব্বা তো খুবই মানে একটু রসিক ছিল, খাদ্য রসিক। আচ্ছা, তো আম্মাকে বলল যে সব তো আছে না, মানে খাবার যেন ইয়ে না যায়, কমতি না যায় বা কোনো যেন miss না যায়। কোরমাটা, তারপরে কোরমাটা খুবই আমার আম্মার খুবই ভালো রান্না, পোলাও, আখনি পোলাও হ্যাঁ, যেটা, তারপরে হচ্ছে সব রেডি না, তা আম্মা আবার বললো ছোট্ট ছোট্ট খুনসুটি হচ্ছে, তুমি কি ঠিক মতো সব নিয়ে আসছো, মানে আম্মাও এরকম বলছে। হ্যাঁ, তা আমরা এই গল্পগুলোকে এনজয় করি। শেষ পর্যন্ত জুতা পাওয়া গেল, আচ্ছা, খুব খুশি। হ্যাঁ, আর সামিনার জুতা তো পাওয়াই যায়। তো ওটা নিয়ে বাসায় আসলাম, দেখলাম রাত 2:30, সেটা নিয়েও একটু টুকটাক হয়ে গেল, মানে উফ, আবার সকালে উঠতে হবে, নামাজ পড়তে নামাজ যেতে যেতে হবে, হবে, হ্যাঁ। মানে এটার যে একটা আনন্দটা, সেই যত বড় হই না কেন এখন আর সেই ওই আনন্দটা কিন্তু নাই, আচ্ছা। আমি পাই না হ্যাঁ, খুঁজে। হ্যাঁ। আর এখনকার ঈদ অন্যরকম, হ্যাঁ, এই আর কি। সেটাই। আপার তাহলে ওই যে বললেন যে মায়ের হাতে রান্না, আপার রান্নার আগ্রহ কি সেখান থেকে এসেছে? কারণ আমরা ফেসবুকে আপার রান্নার অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি এবং আপনি মাশাআল্লাহ রান্নায় খুবই পারদর্শী। আগ্রহটা কি সেখান থেকে আসা? হ্যাঁ, আমার আম্মার রান্না, আমার নানির রান্না, আমার খালাদের রান্না অনেক মজা, মজা, আচ্ছা। হ্যাঁ, অনেক ভালো এবং খুব সুন্দর, মানে পরিবেশনটাও এত ভালো যে ওই জিনিসটা, এই বিষয়টাও কিন্তু আমাকে যে আমার হাতে ধরে কিছু শেখালো তা কিন্তু না, আচ্ছা, আমরা নিজের থেকে একটা উপলব্ধি করে, সব কিছু উপলব্ধি, মানে টেস্ট, Taste, এটা তো খাবার, এটা তো কেমন লাগে, লবণটা কি ঠিক মতো হলো কিনা, স্বাদটা মজা, সেমাইটা, দুধ সেমাইটা, মানে এগুলো আসলে সব দেখে শেখা, বুঝে শেখা। আচ্ছা, সব আপু আপনারটা শুনতে চাই। আমার মারা 14 ভাই বোন। আচ্ছা, তো আল্লাহ, আমার আম্মারা 13 ভাই বোন। তো 14 ভাই বোন। আমার নানুর বাসা সেন্ট্রাল রোডে, দারুল আফিয়া, আমার নানুর নাম ছিল আফিয়া, দারুল আফিয়া মানে আফিয়ার বাড়ি আর কি। তো আমাদের ঈদ মানেই ছিল মারা সব ভাই বোন এবং তাদের ফ্যামিলি, আমরা ঈদের দিন ওখানে নানুর খেতাম, বাসায়। নানুর বাসায়। আচ্ছা, মানে যে যেখানে থাকুক, যে ঈদের যেখানে দিন থাকুক, সেখানে ঈদের থাকতে হবে। দিন দুপুরবেলা নানুর বাসায় হচ্ছে খাওয়া এবং নানু রান্না করতেন। তো ওই স্মৃতির সাথে আসলে কোনো কিছুই তুলনীয় নয়। আপনি চিন্তা করে দেখেন, 14টা ভাই বোন, তাদের স্বামী বা স্ত্রী বাচ্চা, এবং কাচ্চা। বাচ্চা, আমি একমাত্র, আর কারোরই ও। দুটার নিচে নাই, আচ্ছা, সবার আরো বেশি, আরো দুটো বেশি, তিনটে আচ্ছা, আচ্ছা, চারটা। হ্যাঁ। তো আমরা সব কাজিনরা, আমার খালা মামারা, এটা একটা অসাধারণ জিনিস ছিল। ওই যে নানুর হাতের রান্না, গরুর মাংস আলু দিয়ে ঝোল, ওটা আজ পর্যন্ত কেউই করতে পারেনি। আচ্ছা, তারপরে আমার মামি, ছোট মামি ছিলেন, ছোট মামি খুব হইচই, বাবা গেলে বাবার কাছ থেকে না পয়সা দিতেই হবে, এবং আনার পরে পয়সা, ওই পয়সা দিয়ে কি, ওই যে ক্রেটে করে তখন কোল্ড ড্রিঙ্ক গ্লাসের বোতল আনলো, আমরা খুবই উত্তেজিত, সবাই ওই কোল্ড খেতে ড্রিঙ্ক হবে। ওইটা খাচ্ছি। এবং আমার মা এত বড় বোলের মধ্যে মাখতেন পোলাও মাংস, পোলাও, হ্যাঁ, হ্যাঁ। আমরা সবাই ভাই ওই বোনরা যে গোল মুখে হয়ে বসা, নলা করে, কি দারুণ, Really? হ্যাঁ, হ্যাঁ, একটু করে দারুণ, মা হ্যাঁ। মেখে মেখে, মা আমি শুনেছি আগে বিয়ের আগে আমার খালাদেরও এরকম খাইয়ে দিতেন, পরে আমরা ঈদের দিনও মা এরকম মেখে মেখে আমরা সব ভাই বোনরা বসতাম, মা এরকম করে খাতো। সো ওই সেই সময়টা দিনগুলো তো আসলে আর খুব কখনোই মধুর আর আসবে কি। না। আসলে এটাই স্বাভাবিক, কারণ ঈদের আনন্দ কিন্তু যত ছোট থাকে ততই মজা, মজা, হ্যাঁ। বয়স বাড়তে বাড়তে। আর আগে যেটা ছিল, আমরা পরিবার মানেই অনেক বড় ছিলাম, আমাদের বিশাল। সবাই একজন আরেকজনের সাথে জুড়ে ছিলাম। এখন যেহেতু সারা পৃথিবীটাই বাসের ছোট হয়ে আসছে। জায়গা হয়ে গেছে, ফলে যেটা হচ্ছে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তো একসাথে এখন আর হওয়া হয় না। ঈদের সময় কেউ এক দেশে, কেউ আরেক দেশে, কেউ আরেক দেশে। এবং এই যে বললাম 14 ভাই বোন, মারা, এখন মারা মাত্র 3 জন আছেন। আচ্ছা। তো খুব স্বাভাবিক, আমরা ভাই বোনরা সবাই এক একজন এক এক জায়গায়, ফলে ওই আনন্দটা এখন অনেক কম। অনেক মিস করি। এমনিতে কি রান্না করা হয় আপু ঈদের সময়? রান্না, হ্যাঁ। এই যে ফাহমিদাপার কথা বললে, আমি হচ্ছি আলেমের ঘরে জালেম পুরোপুরি। আমার মা
এত ভালো রান্না করেন। আমি আজ পর্যন্ত, আমার বিয়ে প্রায় 23 বছর হয়ে গেছে বোধহয়, আমি কোনোদিন রান্না করিনি। আচ্ছা, আমি হ্যাঁ, রান্না সত্যি? ছাড়া, হ্যাঁ, আমি কখনো রান্না করিনি। আমি রান্না করি, আমি খুবই টেস্ট বুঝি। আপনার খাওয়া আমাকে খাইয়ে আপনি অত্যন্ত আনন্দ পাবেন। আমি খুব ভালো ভোজন রসিক, খেতে ভালোবাসি, কিন্তু খাওয়াতে ভালোবাসি, মানুষজন আসুক আমি খুশি হই, কিন্তু রাঁধার আগ্রহ নেই। আচ্ছা, আমার একটা কথা মনে হলো হ্যাঁ। যে ওদের মতো তো আমারও অনেক মামা খালা, তো আমাদের পুরো আমরা ফ্যামিলি একসাথে হলে 40 জন হয়ে যেত আগে। তো দিনাজপুরে যেতাম, তো আব্বার আরেকটা ঘটনা মনে পড়লো। আমরা একবার বাসে করে দিনাজপুর যাচ্ছি, তো রংপুর পর্যন্ত যাবার পরে আমার বাবা তো ভীষণ ভোজন রসিক, সে নেমে গেল চা খেতে। মিষ্টি, ওখানে খুব লুচি ভাত ছিল, তো গরম হ্যাঁ গরম 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 মিষ্টি বানালো, গরম লুচি, আব্বা নেমে গেল। আচ্ছা। তারপরে ওই যে থামে না একটু বিরতিতে, তারপরে সবাই উঠে গেল, আব্বা নেই। ট্রেন বাসটা ছেড়ে দিল। নুমার আব্বা কোথায়, নুমার আব্বা কোথায়, এই তারপর তো ওরা তো থামতে চায় না, খুব অনেক দূর চলে গিয়ে, তখন যেহেতু আমাদের বাসের মধ্যে মাহমুদুন নবী আছেন, তো বাসটা আবার পিছনে পিছনে আসলো, আসলো। আব্বা সুন্দর করে তখনও চা খাচ্ছে। তারপরে আমি ডাকলাম, আব্বা চলো, আব্বা উঠলো। দারুণ, হ্যাঁ। তারপরে দিনাজপুরে গেলাম। এখন যাবে দিনাজপুরে, মাহমুদুন নবী শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে সে একটা অন্যরকম আনন্দ। অন্যরকম আনন্দ। আপা, এই বছর আমি আরেকটা সিরিয়াস কোশ্চেন করতে চাই, যেটা আপনাদের হর হামেশায় ফেস করতে হয়। স্টার কিড, আপনাদের জন্মের পর থেকে এই তকমাটা নিয়ে আপনাদের বড় হতে হচ্ছে। এই যে কথাটা, এই কথাটা কি আসলে আপনাদের কাজের প্রতি স্পৃহা বলেন বা জিদ বলেন, এটাকে আরো বাড়িয়ে দেয়, নাকি অলওয়েজ একটা চাপ অনুভব করেন যে আপনি যখন একটা কাজ করবেন, না চাইতে কিন্তু মানুষ একটা কম্পারিজন করবে, ফেরদৌসী মজুমদার মেয়ে এটা কী করলো, বা রামিন্দু মজুমদারের মেয়ে কাজটা কেমন করলো, বা সেম আপা আপনার ক্ষেত্রে যে মাহমুদুন নবীর মেয়ে কেমন গান গাইলো একটু দেখি, না চাইতেও কিন্তু নেটিজেনরা বা সমালোচকরা একটা সুযোগ খুঁজতে চায়। এই যে স্টার কিড হওয়ার ব্যাপারটা আসলে আপনারা কি উপভোগ করেন, নাকি এটাকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেন? বল। আমি কখনো কোনোটাই না, আমি বলবো আমার ক্ষেত্রে আমি চ্যালেঞ্জও না, উপভোগও না, কোনোটাই না। কারণ আমার প্রথম থেকেই আমার মনে হয়েছে, বা এমনভাবে আমি বাড়িতে শিক্ষাটা পেয়েছি, আমাকে যা কিছু আমার যোগ্যতাতেই করতে হবে। আমি যদি সমাজে বা কোনো একটা জায়গায় দাঁড়াতে চাই, সেটা আমার যোগ্যতাতেই হতে হবে, বাবা মা কিছু করে দিতে পারবে না। সুতরাং প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি লেখাপড়ায় কেমন করলাম, আমার অভিনয়টা কেমন হলো, আমি যদি নির্দেশনায় আসি, আমি নিজের সাথে নিজের একটা আমার কম্পিটিশন। হচ্ছে নিজের জায়গাটা তৈরি করা। সুতরাং আমার প্রথম থেকেই যে আমি অমুকের, হ্যাঁ, চাপটা কখন পেয়েছি, একটা জায়গায় খালি আমি বলবো, মঞ্চে পায়ের আওয়াজ পাওয়া যায়, আমাদের একটা খুব বিখ্যাত নাটক, সৈয়দ শামসুল হকের লেখা, আব্দুল্লাহ মামুনের নির্দেশনা। এটা যখন, এটাতে মা একটা প্রধান চরিত্র করতেন, মাতবরের মেয়ে। এটা যখন আবার মঞ্চে আনা হয়, যখন আমাকে নিয়ে চিন্তা করা হয় যে আমি ওটা করব, তখন আমার খুব মানে একটু ঝামেলা লেগেছে। হ্যাঁ, যে আমার মনে হয়েছে যে এই সবাই তো তুলনা করবে, হ্যাঁ, কারণ একই চরিত্র, একই রকম। এবং প্রথম যেদিন সৈয়দ শামসুল হক নাটকটি দেখতে এসেছেন, আমি যেদিন করলাম, আমি স্পষ্টতই ওনার চোখে সেই জিনিসটা দেখেছি যে উনি কোথাও গিয়ে মাকে খুঁজছিলেন, হ্যাঁ, এবং মার অভাবটা উনি বোধ করেছেন। কিন্তু যখন 3-4টা শো দেখা হয়ে গেছে, তখন হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড, হি ওয়াজ ভেরি হ্যাপি। তো এই একটা জায়গাতেই আমার কাছে মনে হয়েছে যে আমি কিছুটা হলেও একটু চ্যালেঞ্জ ফিল করেছি। আদারওয়াইজ জেনারেল কাজে আমার মনে হচ্ছে আমি আমার মতোই, আমি কাদের সন্তান তাতে কিছু যায় আসে না। আমাকে যদি টিকতে হয় আমার যোগ্যতাতেই টিকতে হবে, কেউ আমাকে কিছু করে দিতে পারবে না। আপা, ওর সাথে আমি একেবারেই একমত যে আমার এটা নিজস্ব, আসলে আমি প্রত্যেকটা ব্যাপারই বলছি রিয়েলাইজেশন, যে আমি আসলে কি করতে চাই, আমার আসলে চাওয়ার জায়গাটা কোথায়, এবং আমি কি সঠিক আছি কিনা। কিন্তু ছোটবেলা থেকেই শুনতে হয়েছে, যখন আমরা পেয়ারা চুরি করতাম, হ্যাঁ, তখন সবাইকে ছেড়ে দিল, আমার সাথে আমার আরও বান্ধবীরা ছিল, কিন্তু আমাকে আর সামিনাকে আটকে রাখলো। আচ্ছা, হ্যাঁ,
যাদের বাসার পেয়ারা বলল তোমার বাবা মাহমুদুর নবী। ছি 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 ছি, মাহমুদুর নবীর মেয়ে চুরি কর, পেয়ারা চুরি কর, পেয়ারা চুরি করা যাবে না। তারপরে সব পেয়ারা ফেলে দিলাম। তো মাহমুদুর নবীর মেয়ের অনেক কিছু করা যাবে না। এই যে মাহমুদুর নবীর মেয়ে হিসেবে অনেক রেস্ট্রিকশন, এই গল্পটা আমরা আবার এসে শুনবো, কিন্তু আরেকবার আপু একটা বিরতি নিব। আচ্ছা। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরা তারকা অনুষ্ঠান থেকে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। Brought to you by Walton Smart Freeze. বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সাউন্ডপ্রুফ। আর ওটা? প্রোটেক্টর ফ্লাশ ডোর, কোনই দাম না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর। সবই তো দেখছি প্রোটেক্টেড ডোর। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর। আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তোর ছেলে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আজকের ম্যাচ দেখার মতো হবে। সেটা তো দেখা যাবে, কিন্তু ডিফারেন্ট শেডের হোয়াইটের কি হবে? দেখলেন ডিফারেন্ট শেডের হোয়াইট? সলিউশন একদম সিম্পল। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। তোর ছেলে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। Savlon Twinkle Baby Pant Diaper। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। তোর ছেলে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। Savlon Twinkle Baby Pant Diaper। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। যখন রোদে তাপে পড়ে দিন, আপনার ভালোবাসার ঘরে নিশ্চিন্তে ভালো থাকার উপায় হয়ে আছে ভিশন এসি। 100% কপার কন্ডেন্সার এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর। সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস।
ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। Savlon Twinkle Baby Pen Diaper. ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। Brought to you by Walton Smart Freeze. আরও একবার স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরায় তারকা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ফাহমিদা নবী এবং ত্রপা মজুমদার। আপা, এই যে চাপ কিন্তু তাহলে ছিল ঠিকই যে মাহমুদুন নবীর মেয়ে হিসেবে যে চাইলেও অনেক কিছু করা যেত না, একটা রেস্ট্রিকশন এখনো যায় না। হ্যাঁ, মানে যায় না। এবং সবচেয়ে আরেকটা ব্যাপারও আছে, মাহমুদুন নবীর মেয়ে হিসাবে আমরা যেমন অনেক কিছু করতে পারি না, আমাদের সন্তানরাও অনেক কিছু করতে পারে না। হ্যাঁ। তবে এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে। এই যে পারে না, এই যে পারি না, সেটাতে হয় কি, একটা যে আমরা সমাজের সুন্দর সমাজের স্বপ্ন দেখি, বেঁচে থাকতে চাই, সেটাকে কিন্তু অনেক পরিশীলিত করে। আমার মনে হয় আমার সন্তানও সেই জায়গাটাতে আমাকে ধারণ করছে এবং হয়তো ভালো কিছুই দেখবার চেষ্টা করবে। এটাই। আপা, দুজনকে যদি আমি বলি, ধরে নেন যে বাবাকে কখনো একটা কথা বলার ছিল, বলা হয়ে ওঠেনি, আজকে আপনি সে কথা বলবেন এবং আপনার বাবা আপনাদের সামনেই আছে, কি কথা হবে দুজনের? আমি সব কথা বলা হয়ে গেছে এবং সব কথা বলা হয়েছে, বলি, সারাক্ষণই বলি। কাজে এই মুহূর্তে মনে করতে পারছি না যে বলা হয়নি। কিন্তু আবার বলতে চান একটা কথা বাবার সামনে? বলতে তো সারাক্ষণ একটাই চাই, যে সুস্থ থাকতে হবে আমার জন্য। এইটুকুই বলবো। তো এখনই ইমোশনাল হয়ে যাচ্ছে। আর আমার তো বাবা চলেই গেল অসময়ে, অনেক কিছু বলার ছিল, এতটুকু সময়ের মধ্যে আমি আসলে বলতে পারবো না যেটা বলা হয়নি, কিছুই বলতে পারিনি। সেটা বাবাদের শিল্পকর্ম ধরে রাখার জন্য বা বাবারা যে কাজগুলো করে গেছেন, বা একজন মাহমুদুন নবীকে যাতে এই জেনারেশনের যারা সন্তান আছে তারা যেন চিনতে পারে, তাদের মধ্যে যারা ধারণ করে, সেই জন্য আপনার সন্তান হিসেবে আপনি কি করছেন? আমরা তো আমার বাবার গানই গাইতে হয় বেশি, এবং আমার বাবার কণ্ঠটা এমন এত নতুন সব সময়, যে ওই গান এখনো নতুন প্রজন্মকে আকৃষ্ট করে, তারা গাইতে চায়, এবং আমরাও গিয়ে ভাবি যে আরেকটু সুন্দর করে বাবার মতো করে গাই। আচ্ছা, হ্যাঁ, সেটা চেষ্টা চলতে থাকবে। আমাদের কাজগুলো তো এমন, গানটা যেমন রয়ে যায়, মানে গানটা গাইলেই থেকে যায়। আমরা যেহেতু নাটকের মানুষ, আমাকে আসলে আমার তাদের জীবন দর্শন এবং কর্মের প্রতি যেই নিষ্ঠাটা, সেটাকেই কন্টিনিউ করে যেতে হবে, সেটাকেই ধারণ করতে হবে, যাতে করে আমার কর্মের মধ্য দিয়ে বারবারই লোকে বলে যে হ্যাঁ, ওনাদের সন্তান ঠিক আছে। এইটুকুই আমার মানে বিধাতার কাছে চাওয়া, আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনীয়, যে আমি যেন ওইটুকু রাখতে পারি, যে সবাই যেন বলে যে না, ওনাদের সন্তান তো ঠিক আছে। ফাহমিদা আপা, এবার আপনার কাছে আসি, যে লুকোচুরি লুকোচুরি গল্প, এই গানটি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল, জাতীয় পুরস্কার মেরিলও। হ্যাঁ, তো আপা, এই গানটা যখন প্রথম কথা রেকর্ডিং করেছেন, তখন কি মনে হচ্ছিল যে গানটা এই পর্যায়ে একটা হিট হবে এবং দর্শকদের কাছে এভাবে যাবে? ওই সময় না অনেক রকমের গান হচ্ছিল, 2006-এর কথা বলছি, তো অস্থির একটা সময়ে কি আমরা ধারণ করবার জন্য, মানে ধারণ করছিলাম আর কি, আমি না, মানে সমাজ একটা খুব অস্থির। ওই মুহূর্তে একটা ছবির গান, এরকম একটা গান আমার কাছে আসলো, আমি খুবই বিস্মিত হয়েছিলাম যে এই গানটা সিনেমার গান, এটা কি কেউ শুনবে? কিন্তু এই গানটা যে এরকম ম্যাসিভ হিট হবে
আমার ভালো লেগেছিল, যেটা হলো যে আমি কখনো এই গান হিট হবে আমাকে এই গান গাইতে হবে, এটা আমি এটার পক্ষপাতী না। আমি সবসময় যে গান আমাকে ভালো লাগে, মনে হয় এটা আমার গান, আমি সেই গানটাই গাই। তো কিন্তু জাতীয় পুরস্কার পেয়ে যাব বা অন্যান্য আরও পুরস্কার পেয়ে যাব, বা আমার একটা নতুন একটা জায়গা তৈরি হবে, কারণ আমার অনেক 12 বছরের একটা গ্যাপ আছে গান থেকে। তো আমি এই গানটাই আমাকে আসলে অনেক কাছের করেছে আবার। তো বুঝিনি, কিন্তু আমার ভালো লাগার সাথে দর্শক শ্রোতার যে ভালো লাগা তৈরি হলো, এটার জন্য আমি কৃতজ্ঞ। আপু গানটা শুনতে চাই। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। ট্রপা, আপনার কাছে প্রশ্ন যে এখনকার কন্টেন্টগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এবং এখনকার যেটা হচ্ছে যে আগের যে নাটকের সাথে যদি তুলনা করে এখনকার নাটকগুলো হয়তো হতে পারে মিলিয়ন ভিউ হচ্ছে, বাট দর্শকদের মনে গেঁথে যাওয়ার মতো কোনো কাজ কিন্তু এখন তেমনভাবে হচ্ছে না। কাজ হচ্ছে কিন্তু হচ্ছে না। আপনি এটার জন্য আপনি আসলে কাকে দায়ী করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই আপনি যে স্টেটমেন্টটা দিলেন দর্শকের মনে গেঁথে যাওয়ার মতো কাজ হচ্ছে না, এটা কিন্তু প্রমাণিত সত্য নয়। কাজে এটাকে আমি গ্রহণ করতে পারছি না। তার কারণ হলো আগে ওই 10টা নাটক হতো, এখন 10,000 নাটক হচ্ছে। কাজে তার মধ্য থেকে নিশ্চয়ই কিছু না কিছু গেঁথে যাচ্ছে, সেটা সংখ্যাটা কম রেশিও অনুযায়ী। যেহেতু আমরা অনেক দেখছি, আমরা বুঝতে পারছি না যে কটা আসলে গেঁথে থাকছে। আরেকটা হলো সময়টাই তো খুব আলাদা। এত ধরনের কি বলবো ইন্টারাপশনস, মানুষের তো ধৈর্যই নেই। মানে আমি একটা জিনিস 10 মিনিট তো দেখতে পারি না, অস্থির অস্থির অস্থির, খালি একটার পর একটা একটার পর একটা। পুরো সমাজটাই অন্যরকম হয়ে গেছে, সমাজটাই অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে গেছে। এই আলোচনায় আছি দেখে 3 জন কথা বলছি, যদি আলোচনায় ক্যামেরাটা না থাকতো আমরা 3 জন 3টা ফোন নিয়ে হয়তো থাকতাম, হয়তো একসাথে বসে থেকেও। মানে এখন সমাজটা এরকম হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে কিছু চ্যালেঞ্জেস নিতে হবে যারা নির্মাতা। যেমন ধরুন আমি একটা সিম্পল বলি, এবার গত বছর বোধহয় উৎসব, সবাই চলচ্চিত্রটা নিয়ে সাংঘাতিক ইয়ে করলো। আপনি যদি ছবিটা দেখেন, ভেরি সিম্পল একটা কন্টেন্ট। হ্যাঁ, তার মানে আমরা যে বলি যে না না মানুষ ভায়োলেন্স না হলে, মানুষ থ্রিলার না থাকলে দেখবে না, এই যে মানে চিন্তাটা, এই চিন্তাটা যে কত ভুল, এই ধরনের ছবিগুলো সেটা প্রমাণ করে দিয়েছে যে এখনো মানুষের বেসিক যে ইনস্টিংক্টগুলো আছে, বেসিক যে আবেগগুলো আছে, সেগুলো কিন্তু একই আছে। কিন্তু আমরা ধরে নিচ্ছি, আমরা বাইরের পারিপার্শ্বিক বা অন্য প্রভাবে এমনভাবে ভাবছি যে না এটা মানুষের পছন্দ হবে না, কিন্তু খুব ভুল। এই যে আপনি এই মুহূর্তে বললেন আমাদেরকে দেখা হলে, কেন আমাদের জেনারেশনের সাথে দেখা হলে দর্শকরা বলে আপনাদের নাটক খুব মিস করি, কেন বলে? হ্যাঁ, কেন বলে? তার মানে দর্শক ওই ধরনের ওই নাটকগুলো গল্প লাগবেই, মানে আপনাকে একটা কিছু একটা বলতে হবে। ত্রপাদি ফাহমিদা, আমি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আছি। ত্রপাদি, এই শেষ সময় এসে আপনি কবিতার সাথে যুক্ত আছেন, আবৃত্তি শুনতে চাই। না, কবিতার সাথে আমি যুক্ত নেই। আমাকে কখনো কখনো বিভিন্ন জায়গায় পড়তে বলে, সেই জন্য পড়ি। কবিতা একদমই আমার জায়গা না। তাও যদি না, যে কোনো মঞ্চের প্রিয় একটা ডায়লগ। পায়রাজ বাজে তো খুব দুঃখ। আচ্ছা বল না, দুঃখই তো মানুষের ভালো লাগে। আচ্ছা ছোট্ট একটু 2টা লাইন বলি। আপনারা বিচার চান, কারণ সামনে আছে দিন, আরো দিন, আরো শস্য, আরো কত হালখাতা তারাবাজি আহ্লাদের দিন। আপনাদের দুঃখের দিন আছে, আরো কত কষ্টের অদিন, বান, খরা, সাপের সবল, আরো কত বেড়া মসিন সুখ দুঃখের দিন। আমার কি আছে? গেছে সুখ, জ্যান কেউ নিয়া গেছে গাভীনের বাটে, যতটুক দুধ ছিল নিষ্ঠুর দহন দিয়া। নাই সুখ, নাই এখন সংসারে, দুঃখের শক্তি নাই, দুঃখ দেয় আবার আমারে।
যেমন শিমের লতা, তারও জন্ম নাই কোনো নুনের পাহাড়ে। নাই সুখ, নাই এখন সংসারে। আল্লাহ রে! অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দর্শক, এই ছিল পরম্পরায় তারকার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। 24 ঘন্টা ডিবিসি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।